স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। শুরুতেই জানাবো নিটল টাটা সংবাদ শিরোনাম। দেশ জুড়ে তাপদাহ অব্যাহত, বিপর্যস্ত জনজীবন, ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি। যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ব্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। এবং আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিতে নাকাল সৌদি আরবের বহু জায়গা। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। তাপদাহে আজও বিপর্যস্ত সারা দেশ, এতে ব্যাহত হচ্ছে জনজীবন। এই অবস্থায় ৭২ ঘন্টার হিট অ্যালার্ট বা সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ সকালে আবহাওয়াবিদ বজলুর রশিদের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, দেশে চলমান তাপপ্রবাহ আজ থেকে পরবর্তী ৭২ ঘন্টা থাকতে পারে, তাই এই সময় পর্যন্ত সতর্ক থাকতে হবে সবাইকে। এদিকে গত কয়েকদিনের মতোই গরমের তীব্রতায় নাকাল সাধারণ মানুষ। প্রচণ্ড গরমে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে অনেকেই। বেশি অসুবিধায় পড়েছে শিশু ও বয়স্করা। দর্শক, প্রচণ্ড গরমে বিপর্যস্ত রাজশাহীর জনজীবন, এ বিষয়ে জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। ইউসুফ, রাজশাহীতে আজ গরম কতটা অনুভূত হচ্ছে এবং রোগ ব্যাধির প্রকোপ রয়েছে কিনা হাসপাতালগুলোর পরিস্থিতি আমাদের জানাবেন। আফরিন, আগুন মুখর তাপদাহ এবং ভ্যাপসা গরমে রাজশাহী সহ পুরো উত্তর অঞ্চলের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। গত কয়েকদিন থেকে তীব্র তাপদাহ রাজশাহীর উপর দিয়ে আসলে বয়ে যাচ্ছে। রাজশাহী আবহাওয়া অফিস জানিয়েছে, আজ দুপুর ১টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এর তাপমাত্রা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন যে তাপমাত্রাটি সেটি ২২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজশাহী আবহাওয়া অফিস। এবং গতকালও আমরা দেখেছি যে রাজশাহীর উপর যে তীব্র তাপদাহ বয়ে গেছে এবং গতকাল রাজশাহী আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা রয়েছে সেটি ২৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং গত পরশু দিনের যে তাপমাত্রা রয়েছে সেটি ছিল ৪১.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। বলা চলে, গত কয়েকদিন থেকে রাজশাহীর উপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর ফলে নগরবাসী সহ সকলেই অতিষ্ঠ জীবনযাপন করছে। বিশেষ করে যারা খেটে খায় দিনমজুর শ্রেণীর লোক রয়েছে, তারা বলছেন তাদের খুবই কষ্ট হচ্ছে। তাদের যে মজুরি, প্রতিদিনের মজুরি তা উপার্জন করা তাদের জন্য কষ্টসাধ্য হচ্ছে। আমি কথা বলেছিলাম রিক্সা চালকদের সাথে, তারা বলছে তাদের যে ডেলি রিক্সার যে জমা টাকা তোলাও তাদের জন্য কষ্টসাধ্য হচ্ছে। এছাড়াও প্রচন্ড গরমের কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে সকল হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলো রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহ থেকে প্রচন্ড গরমের কারণে গরমজনিত রোগের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে ডায়রিয়া, নিউমোনিয়া এবং হিট স্ট্রোক জনিত রোগ। রাজশাহী থেকে টেলিফোনে যুক্ত ছিলেন ইউসুফ আদনান। চলমান দাবদাহের কারণে চাঁপাইনবাবগঞ্জে আমের গুটি ঝরে যাচ্ছে, এতে চাষিরা হতাশ হয়ে পড়েছেন। আর কৃষি অফিস আমের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। কয়েকদিনের টানা দাবদাহে জনজীবনের পাশাপাশি বিপর্যস্ত আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জের বেশিরভাগ বাগান। প্রতিকূল আবহাওয়ার কারণে চলতি বছরে আমের মুকুল এসেছে কম, তার উপর প্রচণ্ড খরায় ঝরে যাচ্ছে গুটি। এতে চিন্তিত হয়ে পড়েছেন চাষিরা। এখন কয়েকদিন থেকে যে তাপদাহ চলছে, এরপরে যে গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। আমরা টার্গেট করে কাজ করে যাচ্ছিলাম, বাগান পরিচর্যা করে যাচ্ছিলাম, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এখন হয়তো ২-১ দাম দেখা যাচ্ছে, কিন্তু সেটা এই তাপদাহে টিকবে কিনা সেটা সন্দেহ আছে। যে কয়টা আম আছে রোদের তাপে শুকিয়ে পড়ে যাচ্ছে, এভাবে তাপ হলে আমাদের গাছে আম থাকবে না। একদম বাদ, মানে ওগুলোর কোনো অস্তিত্ব নাই, শুধু ডাঁটা ঝুলছে, কোনো আমের গুটি বা কোনো কিছু নাই। খরায় গুটি রক্ষায় নিয়মিত গাছের গোড়ায় পানি ও ঢালে
ছত্রাকনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র। আম ঝরা রোধ করতে হলে খুব জরুরিভাবে এখন গাছের গোড়ায় সেচ দিতে হবে। যদি সেচের ব্যবস্থা না করা যায় তাহলে অন্তত গাছে পানি স্প্রে করতে হবে, এবং যদি এটা পানি স্প্রে করা না যায় তাহলে কিন্তু আম ঝরে যাবে। স্থানীয় কৃষি কর্মকর্তা বলছেন, চলমান দাবদাহে গুটি ঝরে পড়ার কারণে আমের লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে। তাপদাহ চলছে এবং পরবর্তীতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকে, কালবৈশাখী ঝড় থাকে, সুতরাং এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমার কাছে মনে হয়েছে যে এবছরের যে বিরূপ আবহাওয়া এটি আসলে আমের জন্য আসলে কোনো ভালো কিছু আনবে বলে আমার কাছে মনে হচ্ছে না। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমির বাগান থেকে 4.5 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দীপ্ত বার্তা কক্ষ। যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ব্যয়ের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ঢাকায় জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাপ এক্সপো উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে জানিয়ে ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম বাংলাদেশ। এই অবস্থায় ক্ষতি ও ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে 4 দিনের জাতিসংঘ জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান বা ন্যাপ এক্সপো। সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিসিডিপি এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। বাংলাদেশ প্রথমবারের মতো এই সম্মেলনের আয়োজক। এবার 104টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় বাংলাদেশ সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের সাথে নিয়ে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ বিসিডিপি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী জানান, দুর্যোগের ঝুঁকি হ্রাসের লক্ষ্যে 27 বছরের জন্য জাতীয় অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। এলডিসি থেকে উত্তরণের পরেও বাংলাদেশ সহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে হুমকিতে থাকা অন্যান্য দেশগুলো যাতে অব্যাহতভাবে আর্থিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহায়তা পায়, সেজন্য আমি আন্তর্জাতিক সম্প্রদায় ও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানাই। বিভিন্ন দেশের অভিযোজন সক্ষমতা বাড়াতে প্রধানমন্ত্রী 6টি প্রস্তাব তুলে ধরেন। আসুন সকলকে সঙ্গে নিয়ে আরও নিবিড়ভাবে এই ধরিত্রী রক্ষায় আমরা কাজ করি। সেই সাথে একটি কথা না বলে পারছি না, এই যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। বৈশ্বিক কার্বনের শতকরা মাত্র 0.48 ভাগ বাংলাদেশ নিঃসরণ করলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে এটি অন্যতম। এই বাস্তবতা আবারও স্মরণ করিয়ে দেন বাংলাদেশের সরকার প্রধান। নাজমুল হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। 27 এপ্রিল থেকে কোনো বাসা বাড়ি বা অফিসে এডিস মশার লার্ভা পাওয়া গেলে জেল জরিমানার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। আজ রূপনগরে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির মাসব্যাপী সচেতনতামূলক প্রচারের উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। সিটি কর্পোরেশনের কোনো অফিসেও যদি লার্ভা পাওয়া যায় সেই অফিসের কর্মকর্তার বিরুদ্ধেও মামলা করা হবে বলে সতর্ক করেন আতিকুল ইসলাম। ডিএনসিসির 54টি ওয়ার্ডে এই কার্যক্রম শুরু হয়েছে। গভর্নমেন্ট অফিসেও যদি আমি পাই, এই গভর্নমেন্ট অফিসের যে দায়িত্বে যে আছে তার বিরুদ্ধে মামলা হবে, কেস হবে, জরিমানা হবে। যার বিরুদ্ধে হবে, ইভেন কি আমার সিটি কর্পোরেশনের যদি কোনো বিল্ডিংয়ে পাওয়া যায় সেই সিটি কর্পোরেশনের যে অফিসার আছে তার বিরুদ্ধেও মামলা হবে। চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। একই সাথে মূল্যস্ফীতিও শতকরা 9% ওপরে থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। প্রবৃদ্ধির আগের ধারা ফিরিয়ে আনতে মুদ্রা বিনিময় হার, মুদ্রানীতি ও আর্থিক খাত সংস্কারের পরামর্শ বিশ্লেষকদের।
মঙ্গলবার ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের এপ্রিল সংস্করণ প্রকাশ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, যেখানে বলা হয়েছে 2024 সালে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কমে হতে পারে 5.7%। 2023 সালে প্রবৃদ্ধি হয়েছিল 6%। তবে IMF বলছে 2025 সালে প্রবৃদ্ধি কিছুটা বেড়ে 6.6% হতে পারে। চলতি অর্থবছরের জন্য 7.5% প্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করে সরকার। IMF তাদের প্রতিবেদনে জানিয়েছে, সরকার প্রবৃদ্ধির যে লক্ষ্য নির্ধারণ করেছে তা অর্জন করা সম্ভব হবে না। ইন্টারেস্ট রেটটাকে সহনীয় রাখতে হবে, আমাকে এক্সচেঞ্জ রেটকে স্টেবল করতে হবে, আমাকে ব্যাংকিং খাতে কিছু টাকা তো প্রাইভেট সেক্টরের জন্য রাখতে হবে। টেম্পোরারি এই ইন্টারেস্ট রেট বৃদ্ধিটা আমাদের কাজে লাগছে, এটা দরকার ছিল এবং কাজে লাগছে। দেশে বর্তমানে 9.5% উপর মূল্যস্ফীতি বিরাজ করছে। IMF এর পূর্বাভাস অনুসারে চলতি বছরে গড় মূল্যস্ফীতি দাঁড়াবে 9.3%। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে কর কাঠামোতে পরিবর্তন ও নীতিগত সহায়তা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। কারণ অপ্রত্যক্ষ করের উপরই সরকার বেশি নির্ভরশীল, প্রত্যক্ষ কর থেকে আমরা কম আদায় করছি তুলনামূলকভাবে। সো এইটা কিন্তু এগুলো একটা আরেকটার সাথে জড়িত, যে আমি রাজস্ব নীতিটা দিয়ে এই মূল্যস্ফীতিকে কতটা নিয়ন্ত্রণ করতে পারে। আগামী বছর মূল্যস্ফীতি কমে 6.1% নামতে পারে, আর 2029 সালে মূল্যস্ফীতি 5.5% নেমে আসার পূর্বাভাস দিয়েছে IMF। আতিয়া আনোয়ার অন্তু, দীপ্ত সংবাদ, ঢাকা। টেলিভিশন ও মঞ্চ নাটকের জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন। আজ ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার জীবন অবসান হয়। দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক বকুলপুরে মুসলিম সরকার নামের চরিত্রে অভিনয় করেছেন অলিউল হক রুমি। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। সম্প্রতি ভারতের চেন্নাই থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরেন রুমি। এরপর থেকেই রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা। অলিউল হক রুমির মরদেহ বরগুনার গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে, সেখানেই তাকে দাফন করার কথা রয়েছে। শর্টের মধ্যে মনে করেন যে এই যে যেমন পলিটিক্যাল সায়েন্সে কি করা লাগবো, এই যে আন্তর্জাতিক প্রসঙ্গ। সংযুক্ত আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিপাতের কবলে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিছু অঞ্চল সহ দেশটির অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিনের বর্ষণ অব্যাহত থাকতে পারে এমন সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। এর অংশ হিসেবে বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টির সময় নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শেষ করব দীপ্ত সংবাদ, তবে যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দেশ জুড়ে তাপদাহ অব্যাহত, বিপর্যস্ত জনজীবন, 72 ঘন্টার হিট অ্যালার্ট জারি। যুদ্ধে নয়, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ ব্যয়ের আহ্বান প্রধানমন্ত্রীর। এবং আরব আমিরাতের পর এবার ভারী বৃষ্টিতে নাকাল সৌদি আরবের বহু জায়গা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায়। দর্শক, আরও তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।